নমস্কার, স্বাগত বাংলা বাজারে সবাইকে। আমাদের মতামত শুরু করছি। আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের শীর্ষক ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপাদ মস্তক সাম্প্রদায়িক, এটা ভুলবেন না। কদিন আগেই এক কবিতা সম্মেলনের রেকর্ডিং দেখছিলাম। কবি মজা করেই বলছিলেন, जहां खोदा वही भगवान मिला, कहीं भी खोदा तो भगवान ही मिला, मस्जिद खोदा तो भी भगवान ही निकला। হিন্দি খোদা শব্দের অর্থ গর্ত খোঁড়া, আবার খোদা মানে আল্লাহ সর্বশক্তিমান। ইসলাম বিশ্বাসীরা সেটাই মনে করেন। হ্যাঁ, খানিকটা সেরকমই অবস্থা আমাদের। মসজিদ দেখলেই খোঁড়া হচ্ছে, খোঁড়ার দাবি করা হচ্ছে, আর তার তলায় মন্দির আছে বলে দাবি করা হচ্ছে। মসজিদের তলায় সর্বত্র মন্দির খুঁজে বেড়ানো হচ্ছে। দেশের বেকারত্ব নয়, দেশের খিদে নয়, দারিদ্র্য নয়, মূল্যবৃদ্ধি নয়, এখন আদত চেষ্টাটা যেটা, সেটা হচ্ছে মসজিদ থাকলে তার তলায় মন্দির আছে কিনা সেটা বার করা। আসলে সারা দেশ জুড়ে নতুন করে এক উন্মাদনা তৈরি করার একটা চেষ্টা শুরু হয়েছে। তীব্র সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেশের হিন্দু মানুষজনদের খুব বেশি হলেও 50% মতো ভোট পাচ্ছে বিজেপি। এটা স্পষ্ট যে দেশের হিন্দু মানুষজন বিজেপির হিন্দুত্বে বিশ্বাসই করেন না, এবং সেটাও গোটা গোটা ভারতবর্ষের চেহারা। যদি আপনি রিজিয়নাল ধরেন, পশ্চিমবঙ্গে 50% ভোটও তারা পায় না, বিভিন্ন অঞ্চলে তারা 50% ভোটও পান না। তাই সেই হিন্দুত্বকে আরো চাগিয়ে তোলার জন্য অযোধ্যার পরে কাশী, মথুরা তো ছিলই, এখন সেই তালিকাতে আরো নতুন নতুন নাম জোড়া হচ্ছে। শাহজাহানের তৈরি তাজমহল জানে কি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটাও, সেটাও নাকি আসলে তেজ মহল শিবের মন্দির ছিল। শির ফুলিয়ে গলা ফাটিয়ে এই কথা প্রচার করা হচ্ছে। সম্ভলের ঘটনা তো জেনেই গেছেন, 5 জন ইতিমধ্যে মারা গেছেন সেখানে। মানে মসজিদ আছে কিনা সেটা বার করার আগেই 5 জন মারা গেলেন। 5 জনই মুসলমান, 5 জনই সংখ্যালঘু। তালিকাতে নতুন সংযোজন আজমের শরীফ। আজ নয়, সেই কোন কাল থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে এই আজমের শরীফের দরগাতে চাদর দিতে যান। ইনফ্যাক্ট আমি নিজে গিয়ে দেখেছি যে হিন্দু মুসলমান প্রায় সমান সমান সংখ্যায় সেখানে চাদর, ওরা বলেন চাদর চড়াতে যাচ্ছি, চাদর দিতে যাচ্ছেন। সেখানে কাওয়ালি হচ্ছে, বসে শুনছেন। সেখানে বিশাল একটা জায়গায় সে পোলাও রান্না হয়, সবাই সেই পোলাও খাচ্ছেন, প্রসাদ হিসেবে খাচ্ছেন। সেটাও নাকি আদতে শিবের মন্দির বার করা হয়েছে। এই নিয়ে বাওয়াল শুরু হয়ে গেছে। তার মধ্যেই আবার জানা গেল আমাদের প্রধানমন্ত্রী নাকি আজমের শরীফে চাদর পাঠিয়েছেন আমাদের কিরণ রিজিজুর হাত দিয়ে। উনি গঙ্গায় ডুব নিজে দেবেন 37টা ক্যামেরা রেখে। ওই ক্যামেরা রেখে কন্যাকুমারিকাতে ধ্যান তিনি নিজেই করবেন। হিমালয়ের গুহাতে সমাধিতে বসবেন নিজে। রামের প্রাণ প্রতিষ্ঠাতে নিজেই থাকবেন, কিন্তু ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজমের শরীফে চাদর পাঠাবেন পিয়নের হাত দিয়ে। কিন্তু পাঠাচ্ছেন তো এই নাটকটা কেন? উনি সম্ভলের 5 জন মারা যাওয়ার ঘটনায় একটা কথাও বলেছেন? বলেননি। তাহলে এই নাটকটা কেন? ওদিকে দেশের প্রধানমন্ত্রীর গলায় হঠাৎই আরো এক অন্য সুর শোনা গেল। তিনি যীশু খ্রিস্টের কথা বললেন এই বছরের শেষেই। শান্তি, অহিংসা, সহিষ্ণুতার কথা বললেন। আর কদিন আগেই হাসপাতালে গিয়ে অমিত শাহ দেখা করলেন প্রতাপ চন্দ্র সারঙ্গীর সঙ্গে, উড়িষ্যার এমপি, সংসদ ভবনের সামনে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। এই সেই বজরং দলের নেতা, বিশ্ব হিন্দু পরিষদের নেতা, যার বিরুদ্ধে অভিযোগ ছিল ফাদার গ্রাহাম স্ট্রেনকে 1999 এর 22শে জানুয়ারি তার 2 সন্তান সমেত জ্যান্ত পুড়িয়ে মারার।
তিনি নাকি ধর্মান্তরণের কাজ চালাচ্ছিলেন, ফাদার গ্রাহাম স্ট্রেইন, এটাই ছিল অভিযোগ। প্রধানমন্ত্রী নিজে হাসপাতালে যাননি, কিন্তু খোঁজ নিয়েছেন। এই প্রধানমন্ত্রীর আমলেই চার্চ ভাঙা হয়েছে, ফাদার স্ট্যান স্বামীকে জেলে পচিয়ে মারা হয়েছে, সেই তিনি আজ যিশুর অহিংসা সহিষ্ণুতার কথা বলছেন। আরো কিছুদিন বলবেন, কারণ বছরখানেক পরে কেরালাতে ভোট, সেখানে এই খ্রিস্টান ভোটের প্রয়োজন তার আছে। আর তার চেয়েও বড় কথা হলো, তার সঙ্গে দহরম মহরম যে দেশ বিদেশের নেতাদের, তাদের বেশিরভাগই ক্যাথলিক খ্রিস্টান। অতএব এদেশে খ্রিস্টান কমিউনিটির বিরুদ্ধে এরকম ঘটনা ঘটতে থাকলে তাদের ধমকানি শুনতে হবে, বকে দেবেন হয়তো ট্রাম্প সাহেব। কাজেই খ্রিস্টানদের ওপর সরাসরি অত্যাচার একটু হলেও ভাটা পড়েছে। কিন্তু তাহলে স্বাভাবিক প্রশ্ন হলো, উনি তো বহু ইসলামিক দেশেও যাচ্ছেন, তাদের দেশের শেখ সাহেবদের সঙ্গে তার তো ভালোই দহরম মহরম। যেমন ধরুন সৌদি আরব, দারুণ সম্পর্ক। আসলে এই সৌদি আরব বা কাতার বা মধ্য এশিয়ার এই ধনী ইসলামিক দেশগুলো তারা কথা বলে, প্রতিবাদ করবে তখনই যখন আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন। এদেশে বা প্যালেস্তাইন বা অন্য কোনো জায়গাতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন মারা যাবে, তারা চুপ করে থাকবেন, কচুকাটা করা হবে, চুপ করে থাকবেন। তার কারণ মুসলমান মানুষজনদের নিয়ে তাদের কোনো ব্যথা নেই, কোনো অনুভূতি নেই তাদের। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটলে সেখানে তারা কথা বলবেন, কিন্তু মুসলমান মানুষজন, তাদেরকে কচুকাটা করা হলে না। একেবারে শরিয়াতে হাত পড়লে তাদের কাছ থেকে প্রতিবাদ আসবে। খেয়াল করে দেখুন, সেগুলো কমেছে। আর বেড়েছে পিটিয়ে মারা, বল জয় শ্রীরাম না বললে পেটাবো, হিন্দু বিয়ে করেছিস ঘর জ্বালিয়ে দেব, গরুর মাংস রেখেছিস জ্যান্ত জ্বালিয়ে দেব। আর সেসব ঘটনায় বিচলিত নন সৌদি আমিররা, এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আর মাঝে মধ্যে মুখে এই সম্প্রীতি শান্তির কথা বলেই যাবেন আমাদের মোদিজি। যেমন চাদর পাঠিয়ে দিলেন আজমের শরীফে, এক হাতে ছুরি, অন্য হাতে গোলাপ, পুরনো থিওরি। বেশ কিছুদিন আগে বরুণ সেনগুপ্ত এরকম একটা থিওরির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এ হচ্ছে রাবড়ি কালচার। দুধ ফুটবে, ওপরে পাখা, শরটা ঠান্ডা করা হবে, তলায় পাখা, আগুনটাকে জ্বালিয়ে রাখা হবে, অর্থাৎ আঁচ বাড়ানো হবে। দুধ যত ফুটবে, ওপরে দুধটাকে ঠান্ডা করার জন্য একটা পাখা রাখা হবে। দুটো পাখার কাজ, একটা ঠান্ডা করা, একটা গরম করা। রাবড়ি কালচার। এক ধার দিয়ে মারো, আর এক ধার দিয়ে এই সমস্ত শান্তির কথা বলে যাও। আমার যখন বয়স 13 কি 14, তখন একটা বই সবসময় আমার ব্যাগে থাকতো, প্রায় সময় আমার ব্যাগে থাকতো। পুজোর সময় মামা বাড়িতে গেলেও ব্যাগে থাকতো ওই বই, ইস্পাত, হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড, নিকোলাই চস্টোভস্কির লেখা বই। আমরা সে বইয়ের নায়ক পাভেল হতে চাইতাম, পাভেল কোচগেন। তখন সোভিয়েত প্রকাশনার বই আসতো, কুমারী মাটির ঘুম ভাঙছে, ধীরে বহে ডন, চিংচিং মায়ের বিপ্লবের গান। আরো কিছুদিন পরে এসেছিল বড়দের মুখে শোনা, সারা দেশের মানুষ গান্ধী বাবার ভক্তও ছিল, বহু মানুষ গান্ধী বিরোধীও ছিল, কিন্তু নেতাজিকে এগিয়ে রাখলেও তারা মনে করত গান্ধী, নেহেরু, আজাদ, প্যাটেল দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। পঞ্চম বার্ষিকী পরিকল্পনা, রাশিয়া, ভিয়েতনাম, কিউবা, চে গুয়েভারা তখন চেনা শব্দ, চেনা নাম। আমাদের বড়বেলায় এসে সেসব নামে ভাটা পড়তে শুরু করলো। আমাদের ছোটবেলায় রাদুগা প্রকাশনীর বই পাওয়া যেত, সস্তার সোভিয়েত বই। বরং তারপরে দেখলাম সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর সেই সময় থেকে আস্তে আস্তে যেন পাল্টে গেল সবকিছু। স্টালিনের দেশ জর্জিয়াতে স্টালিনের মূর্তিটা থেকে গেল বটে, লেনিনের মূর্তি ওপরানো হলো। তো সেসব জটিল রাজনৈতিক ব্যাপার বলেই জানতাম, কিন্তু আমাদের কলেজ জীবনে লিবারেল, উদার, গণতন্ত্র বেশ একটা জায়গা করে নিচ্ছিল। ফেসবুকে স্ট্যাটাস লিবারেল, লেফট লিবারেল, ডেমোক্র্যাট, সেকুলার, এরকম হওয়াটাই ছিল আধুনিকতা। আমি সেকুলার বলতো অনেকেই, গর্ব করেই বলতো আমি ধর্মনিরপেক্ষ। হঠাৎ সব ধারণা পাল্টে দিয়ে নতুন কিছু কথা শোনা যেতে লাগলো। ধর্মনিরপেক্ষতা নিয়ে ঠাট্টা, মজা, এসব ফালতু ব্যাপার।
বছর 5-6 ধরে সেসব কথাবার্তা অনেকের মুখে, লিবারেলদের মুখে ব্যঙ্গ করে বলা হলো, লিবারেলদেরকে ব্যঙ্গ করে বলা হতে শুরু করলো লিবারেল। যেন লিবারেল হওয়াটা খুব খারাপ, উদার হওয়াটা খুব খারাপ। আমাদের আমাদের শাস্ত্র বলছে বসুধৈব কুটুম্বকম, সারা বসুধা আমার আমার আত্মীয়। অথচ সেই সেই হিন্দুত্ববাদীরা বলতে শুরু করলো লিবারেল হওয়াটা, উদার হওয়াটা খুব খারাপ। সেকুলারের বদলে শব্দ এলো সিকুলার। ফেসবুকে চে গুয়েভারা উধাও এসেছে বিবেকানন্দ ট্যাগলাইন, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। শোনা গেল দেশ স্বাধীন হবার পেছনে গান্ধী, নেহেরু, আজাদের কোনো ভূমিকাই নেই। বল্লভভাই প্যাটেলকে ঠকিয়ে নেহেরু প্রধানমন্ত্রী হয়ে দেশকে ডুবিয়েছেন। স্বাধীনতার পর থেকে দেশ পাকিস্তানের দাদাগিরির কাছে, চীনের দাদাগিরির কাছে মাথা নিচু করেছিল। দেশে উন্নয়ন তো হয়ইনি, দেশে এক পরিবারের শাসন চলছে। নেহেরু আসলে মুসলমান, দেশটা ইতালির কাছে বেচে দেবার পরিকল্পনা হচ্ছে। মুসলমানরা জনসংখ্যায় এমন বাড়ছে যে 2030 কি 2040-এর মধ্যে তারাই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হয়ে দাঁড়াবে। নতুন তথ্যে ভরে গেল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া। এই সমস্ত তথ্য গলগল করে আসছে, সকাল থেকে সন্ধ্যে আসছে, সমস্ত জায়গায় আসছে। কেবল মন্তব্য নয়, বড় বড় লেখা, জ্ঞান গর্ব প্রবন্ধ আসতে শুরু করলো। বাম হয়ে গেল বাম, লিবারেল হলো লিবারেল, সেকুলার হলো সিকুলার, মুসলমান হয়ে দাঁড়ালো টেররিস্ট। মাদ্রাসাতে টেররিস্ট তৈরি হচ্ছে, মাদ্রাসায় জেহাদি শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা শুনলাম বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, সিপিআইএম এর পলিট ব্যুরো মেম্বার, তিনি বললেন, মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট আ টেররিস্ট। সিনেমা হবার পরে শাহরুখ খানকে ট্রোল করা শুরু হয়ে গেল। অযোধ্যা রাম মন্দিরের ভূমি পুজো হলো, দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস, তাকে বলা হলো। কারা বলছেন এসব? কিছুদিন আগে যাদের গলায় বামপন্থার কথা শোনা গেছে, কিছুদিন আগে যে অভিনেতা হাসুলিবাকের উপকথা নিয়ে মঞ্চে নেমেছিলেন, যিনি বিশ্ব যুব সম্মেলনে গান গাইতে গিয়েছিলেন, যিনি তরুণ মজুমদারের তৈরি করা নির্বাচনী প্রচার সিনেমায় নায়িকা ছিলেন, তাদের গলায় শোনা গেল এই সমস্ত কথা। আগুন খেকো এক বিপ্লবী কাম শিল্পপতি, যিনি কবছর আগে বাম সরকারের স্বাদের ন্যানো কারখানা বন্ধ করে দেওয়ার জন্য মমতাকে দক্ষিণপন্থী বলে 1200 শব্দ খরচ করে একটা বিরাট প্রবন্ধ লিখে ফেলেছিলেন। তিনি ভিক্টোরিয়ায় গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলে আপ্লুত হলেন, ফেসবুকে পোস্ট করলেন। আমাদের আশেপাশে ঘটে গেল এক প্যারাডাইম শিফট, আমূল পরিবর্তন। সারা দেশ জুড়ে দেখলাম, আমাদের বাংলাতেও দেখছি। কেউ কখনো ভেবেছিল এই বাংলায় ভোট চাওয়া হবে প্রকাশ্যে ধর্মের নামে? ভেবেছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বলা হবে বেগম মমতা, প্রার্থী ঠিক করা হবে জাতের হিসেবে করে? ভেবেছিল কেউ বাংলায় ভোটের প্রচারে ইস্যু হবে লাভ জেহাদ? মমতা দুর্গাপুজোতে বাধা দেয়, এটা ইস্যু হবে, প্রচার হবে? কেউ ভেবেছিল? আমরা ভাবিনি, কিন্তু ঘটনা ঘটেছে। এরকম তীব্র সাম্প্রদায়িক নির্বাচনী প্রচার গোবলয় দেখেছে, বাংলাতেও তাই হলো। তাই হয়েছিল 2021-এ, 2024-এ, তীব্র বিষ। তার বিরুদ্ধে লড়েছেন বামপন্থীরা, বাজে পচা ভুল অস্ত্র নিয়ে। তাদের আব্বাস প্রেম বুমেরাং হয়েছে। তৃণমূল লড়ছে, অন্যান্য বাম সংগঠন লড়ছে, বামপন্থী মানুষরা লড়ছেন, তাদের মতন করে লড়ছেন। কিছুটা বিজেপির ভুলে, অনেকটা তৃণমূলের নির্বাচনী প্রচারের উন্নয়ন, তাদের তৈরি করা বিরাট ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি হবার কারণে, বিজেপির বিরুদ্ধে প্রায় সব ভোট তৃণমূলের দিকে যাবার কারণে তৃণমূল জিতেছে। কিন্তু বিরাট সংখ্যক ভোটারও কিন্তু ওই সাম্প্রদায়িক প্রচারে সায় দিয়েছে। তারা মনে করে মুসলমানরা বিপদ, দেশ বিরোধী। তারা হিন্দু রাষ্ট্রের অদ্ভুত পরিকল্পনায় সায় দিয়েছে। তারা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ যে বিষ উগরাচ্ছেন, তা ধারণ করেছেন। তারা মনে করেন নরেন্দ্র মোদী হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি দেশের উন্নয়নের কথা বলেছেন। আগের সবাই ছিল নেহাত চোরটা। তারা মনে করেন দেশের থেকে মুসলমানদের তাড়াতে হবে। তারা মনে করেন জওহরলাল নেহেরু একজন মুসলমান, গান্ধী একজন মুসলমান প্রেমী। তারা মনে করেন অপরাধী দেখলেই গুলি করে মারা উচিত, ওসব আইন টাইন দিয়ে কিছু হবে না। তারা মনে করেন মানবাধিকার, সেকুলারিজম
লিবারেলিজম, এসব বাজে কথা। তারা মনে করেন নরেন্দ্র মোদীর জন্যই পাকিস্তান এখনো ভারত আক্রমণ করার সাহস পাচ্ছে না। তারা মনে করেন মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইত্যাদি অর্থনৈতিক ইস্যুর থেকে অনেক বেশি জরুরি এক হিন্দু রাষ্ট্র। হ্যাঁ, ওই বিরাট সংখ্যক মানুষের সিংহভাগ কিন্তু এটাই মনে করেন, এবং সেটাই একটা বিরাট সমস্যা, বা বলা ভালো সেটাই আমাদের রাজ্যে গণতান্ত্রিক, উদার, অসাম্প্রদায়িক মানুষের সামনে সব থেকে বড় সমস্যা। কারণ এই এক অদ্ভুত প্রচার যা শুরু হলো 2014, 15, 16 নাগাদ, হু হু করে ছড়িয়ে পড়লো সারা রাজ্যে। আগেই ছড়িয়েছে গোটা গোবলয়ে। বিজেপি হেরেছে, রাজ্য সরকার কাজ করছেন, বহু প্রকল্প হবে, ত্রুটি বিচ্যুতি থাকবে, দুর্নীতি আছে, দুর্নীতি থাকবে, কোথাও মানুষ খুশি হবেন, কোথাও অখুশি, এসব চলতেই থাকবে। কিন্তু সরকারের কাজ দিয়ে ওইসব মানুষকে ফেরানো যাবে না, যে মানুষেরা আরএসএস বিজেপির এই প্রচারে সায় দিয়েছেন, যে মানুষেরা সত্যি করেই বিশ্বাস করেন দেশের সব সমস্যার জন্য মুসলমানরা দায়ী, সংখ্যালঘুরা দায়ী, তাদের ফেরানো যাবে না। তাকিয়ে দেখুন না এক বিরাট মতুয়া জনগোষ্ঠীর দিকে। তারা দেশের নাগরিক, তারা নির্বাচনে ভোট দিচ্ছেন, এবারেও দিয়েছেন, যে অধিকার কেবলমাত্র নাগরিকদের আছে। কিন্তু তারা মনে করেন বিজেপি সরকার, ইউনিয়ন সরকার, ভারত সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের নাগরিকত্ব দেবে। তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তাদের নিজেদের ধর্মকে তুলে ধরেছিলেন। আর সেই ব্রাহ্মণ্যবাদের কাছে মাথা নোয়াচ্ছেন। হ্যাঁ, ওটাই এই অঞ্চলে বিজেপির প্রচার ছিল। সেই মানুষেরা কেবল রাজ্য সরকারের কাজ দেখে ফিরবে না। তাহলে আমাদের কাজ, এটা আমাদেরই কাজ, এই বিষ নির্মূল করা। যে মানুষেরা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে বলেছিলেন, তাদের সীমিত সামর্থ্য নিয়ে রাস্তায় নেমেছিলেন, যে বামপন্থীরা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন, যে গণতান্ত্রিক, উদার, অসাম্প্রদায়িক মানুষজন বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন, বলছেন, তাদের দায়িত্ব। যে বামপন্থীরা শূন্য পেয়েছেন, তাদের দায়িত্ব। যে বুদ্ধিজীবী, অধ্যাপক, কবি, সাহিত্যিক, সমাজে এগিয়ে থাকা মানুষজন নির্বাচনের সময় বিজেপির বিরোধিতা করেছেন, করছেন, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, তাদের প্রত্যেকের দায়িত্ব। শাসক দল তৃণমূলের তো বটেই। প্রত্যেকটা মানুষকে বলতে হবে রবীন্দ্রনাথের কথা, নজরুলের কথা, বলতে হবে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির কথা, কবির, নানক, চৈতন্যের কথা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রামমোহন, রবি ঠাকুরের কথা। এ বিষ নির্মূল না করতে পারলে এরপরে বিষ মাথায় চড়বে। ফাসিস্টদের কেবল নির্বাচনে হারানোটাই যথেষ্ট নয়, ফাঁসিবাদ একটা দর্শন, তার বিরুদ্ধে লাগাতার লড়াইটাও খুব জরুরি। আমরা বাংলার মানুষ তো জানি, বর্গীরা বহুবার পিছিয়েছে, আবার এসেছে, নতুন শক্তি সঞ্চয় করে আবার লড়েছে বাংলার মানুষ। নির্বাচনে ফাসিস্ট বর্গীরা কেবল পিছু হটেছে মাত্র। ওদের নির্মূল করার দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, এবং মাথায় রাখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন আদ্যপান্ত সাম্প্রদায়িক মানুষ। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।